2021-এ বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে, বাংলায় সরকার গড়বে তৃণমূলই। 21-এর মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই এবার অন্যরকম, তবে মমতার সুর একই রকম, একেবারে সপ্তমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির দিকে। 21শে মে বদলা নিয়ে বিজেপিকে তার জামানত বাজেয়াপ্ত করে বাংলা যে বহিরাগতরা চালায় না, বাংলা বাংলাই চালাবে, এই জিনিস আপনাদের প্রমাণ করতে হবে। টাকার বদলে ভোট দিয়ে দেবেন না। কয়েকটা সিট পেয়ে যারা সারা পৃথিবী জয় করে নিয়েছে। উনি স্লোগান দিয়েছেন 42-এ 42 চাই। ওনার ভাইরা উদ্বাহ হয়ে নাচছেন দিদি এবার পিএম হবে। দিদির প্রমোশন হয়নি, সিএমই থেকেছেন। আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেটা আমরা করে দেখিয়েছি, আমার কর্মীরা করে দেখিয়েছেন। সাধারণ মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, তাদের বিশ্বাস জিতেছি। উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে এই ভাষণ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে, অনুমতি আমরাই দেবো, আটকাবো না, কোর্টে যেতে হবে না। আপনি হাত ধরে নিয়েছিলেন, আজকে সেই বিজেপি ফলের ফুলে এমন জায়গায় পৌঁছেছে যে মমতা ব্যানার্জি এখন দিনরাত বিজেপির ভূত দেখছে। আগামী দিনে মমতা ব্যানার্জি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিলাম, আপনাকে বাঁচার জন্য কংগ্রেস সিপিএম এর হাত ধরতে হবে। 21শে জুলাইয়ের সকাল সকাল মমতা টুইটে দাবি করেন আগামী বছর মানুষের আশীর্বাদ পেয়ে সবচেয়ে বড় 21-এর সমাবেশ করবে তৃণমূল। ভার্চুয়াল ভাষণেও তৃণমূল নেত্রীর একই হুঙ্কার। আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে, কারণ 21শে মের ঐতিহাসিক রেজাল্টের পর যে ঐতিহাসিক সভা আমরা করব আগামী 21শে মে, আজকে এখান থেকে ঘোষণা করছি, যেটা সর্ববৃহৎ সভা হবে। আমাদের সরকার থাকলে শুধু জুন নয়, 21শে জুন নয়, আমি আজকে আপনাদের বলে যাই, সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, ফ্রিতে স্বাস্থ্য পাবেন, ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন, ফ্রিতে নিজের মর্যাদা পাবেন, আত্মসম্মান নিয়ে বাংলা বাঁচবে। 21 মানেই নতুন সংকল্প, আর এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী 2021-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার প্রত্যয়ী উচ্চারণ, ঐতিহাসিক জয় হবে তৃণমূলেরই। ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা, কলকাতা। চিন্তার কিছু নেই, হাম হ্যাঁ না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের ভোকাল টনিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন বিজেপি চক্রান্ত করছে, এই চক্রান্ত তিনি বরদাস্ত করবেন না। তিনি ভয় পেলে এসবই বলেন, পাল্টা খোঁচা দিলীপ ঘোষের। ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই, হাম হ্যাঁ না। হাম হ্যাঁ না, হাম হ্যাঁ না। 2011 সালে তিনিই ছিলেন কাণ্ডারি, তাঁর ডাকে পরিবর্তনের ঝড়। 34 বছরের বামদুরকে ধস। 2016 সালে সারদা নারদের হাওয়ায় তিনিই ছিলেন দলের মুখ। বারবার বুঝিয়েছেন 294 আসনে তিনিই তৃণমূলের প্রার্থী। 2021-এর বিধানসভা ভোটেও মমতার দলের রক্ষা কবচ মমতাই। তিনিই নেতা, তিনিই ভরসা। হাম হ্যাঁ না, হাম হ্যাঁ না। শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করব আমরা, ঠিক আছে? ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই, হাম হ্যাঁ না। দলের কর্মী সমর্থকদের ভোকাল টনিক, বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার। বিজেপির রাজত্বে কোথায় কোথায় লাঞ্ছনা, কোথায় কোথায় বঞ্চনা, কোথায় কোথায় অসম্মান, কোথায় কোথায় চক্রান্ত, এজেন্সি দিয়ে অপমান, অত্যাচার, সন্ত্রাস, দাঙ্গা, চক্রান্ত, বাংলার সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত, বাংলার মানুষের কোমর ভেঙে দেওয়ার চক্রান্ত, এ আমি বরদাস্ত করব না, করব না, করব না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। যারা মানুষকে ভয় পায়, যারা নির্বাচনকে ভয় পায়, তারা মানুষকে চাপাবাজ নিয়ে এসব কথা বলে। বিজেপি ভাঙার দরকার নেই, সরকার এই সরকার এমনিতেই ভাঙবে। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে, আর সেইভাবেই নতুন সরকার তৈরি হবে। 21শে জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল হলেও মমতার সুর সপ্তমে। আমি ভয় পাই না, আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করতে জানি। চক্রান্ত করে এরা কি করবে? মনে রাখবেন, মৃত বাঘের থেকেও আহত বাঘ
আরো ভয়ঙ্কর। একদিকে বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি, তার সঙ্গে হাম হ্যায় না বলে কর্মী সমর্থকদের মনোবল আরও চাঙ্গা করার ভোকাল টনিক। 21শে জুলাইয়ে মমতার চোখ 21-এ। 2021-এর গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তাই নিজেকেই আরো একবার কর্মীদের নেতাদের মনোবল বাড়াতে নিজেকেই আরো একবার তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। বললেন मैं हूं ना। ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা, কলকাতা। 2021-এ বাংলায় লড়াই, আর সেখানে বিজেপিকে ধরাশায়ী করতে মমতা কাজে লাগাচ্ছেন বাঙালি আবেগ। বিজেপির গায়ে সেটে দিতে চাইলেন বহিরাগত তকমা, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। কখনো বলছে এনকাউন্টার করে দেবো, কখনো বলছে গুলি মারো, কখনো বলছে মেরে ফেলো, কখনো বলছে দাঙ্গা করো, কখনো বলছে জ্বালিয়ে দাও, কখনো বলছে পুড়িয়ে দাও। আমি এদের বলি, কোথা থেকে এসছেন? জন্মটা কোথায়? রাজনৈতিক জন্ম? বাংলাকে চিরকাল অসম্মান করা, এবং দিন দুপুরে যেভাবে তারা আমাদের অসম্মান করছেন, এর বদলা আমরা নেব। বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। বছর গড়ালেই বিধানসভা ভোট। তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি এনআরসিকে অস্ত্র করে সেই বিজেপিকে বারবার বাংলা বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে তৃণমূল। 21শে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে আরেক ধাপ এগোলেন মমতা। বিজেপির গায়ে সেটে দিতে চাইলেন বহিরাগতের তকমা, নাম না করে নিশানা করলেন নরেন্দ্র মোদী, অমিত শাহকে। দাদা ভাই সঙ্গী হয়েছেন, এক দাদা এক ভাই, দুজনে মিলে প্ল্যান করুন উন্নয়নের, আমাদের পুরো সমর্থন থাকবে। যদি মনে করেন বাংলাটা দখল করবেন, মনে রাখবেন গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা বাংলায় শাসন করবে, এটা সব সময় মাথায় রাখবেন। বাংলার বাইরের লোক ভোটে দাঁড়াবে না। 18 জন এমপি আমরা জিতিয়েছি, সাধারণ মানুষের ভোটে জিতেছি, তারাই প্রতিনিধিত্ব করছেন দিল্লিতে গিয়ে। আগামী দিনে পশ্চিমবঙ্গে যখন ভোট হবে, বাংলার মানুষ দাঁড়াবে, বাংলার মানুষ ভোট দেবে, সেটা বাংলার মানুষই পরিবর্তন করবে। 21শে যুদ্ধ বঙ্গ জয়ের স্বপ্ন দেখছে বিজেপি, পাল্টা বিজেপির গায়ে বাংলা ও বাঙালি বিরোধী তকমা সেটে দিতে মরিয়া তৃণমূল। মমতা এবার খাড়া করলেন বহিরাগত তত্ত্ব। বাংলায় রাজনৈতিকভাবে থাবা বসাতে মরিয়া মোদীর দল বিজেপি। এবার বিজেপিকে রুখতে বাঙালি জাত্যাভিমানকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা, কলকাতা। সিপিএম, কংগ্রেস, বিজেপিতে যারা গেছেন তারা তৃণমূলে ফিরে আসুন। 21-এর মঞ্চ থেকে আহ্বান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাগল ছাড়া কেউ তৃণমূলে ফেরে, পাল্টা কটাক্ষ বিজেপির। ভুল বুঝবেন না, যদি কেউ সিপিএম এর করে থাকেন চলে আসুন তৃণমূলে, যদি কেউ বিজেপিতে ভুল করে গিয়ে থাকুন চলে আসুন তৃণমূলে, যদি কেউ কংগ্রেসে গিয়ে পড়ে থাকেন ভোটটা বিজেপিতে দেওয়ার দরকার নেই, চলে আসুন তৃণমূলে। আমি আবার আপনাদের বলছি, তৃণমূলই একমাত্র জায়গা এখানে শাসন করার লোক আছে। বছর গড়ালেই বড় লড়াই, বিধানসভা ভোট। তার আগে 21শে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে তৃণমূলে ফেরার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে বারবার শাসক দলের কাটা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, কখনো সংঘর্ষ, কখনো নেতাদের মধ্যে তরজা। সম্প্রতি হাওড়ার জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সে নিয়ে বিস্তর জল ঘোলা হয়। এছাড়া বিভিন্ন জেলা থেকে প্রায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। বারবার সামনে আসে আদি বনাম নব্য তৃণমূলের লড়াইয়ের তত্ত্ব। এই চাপানুতরের জেরে অনেকে মুখ ফিরিয়েছেন, ক্ষুব্ধ হয়ে দলও ছেড়েছেন। তাদের এবার দলে ফেরার ডাক তৃণমূল নেত্রীর। ভুল বুঝবেন না, যদি কেউ সিপিএম এর করে থাকেন চলে আসুন তৃণমূলে, যদি কেউ বিজেপিতে ভুল করে গিয়ে থাকুন চলে আসুন তৃণমূলে, যদি কেউ কংগ্রেসে গিয়ে পড়ে থাকেন ভোটটা বিজেপিতে দেওয়ার দরকার নেই, চলে আসুন তৃণমূলে। আগে ওনাকে আর আহ্বান করতে হতো না, লোক এমনিতেই আসতো। এটা থেকে বোঝা যাচ্ছে উনি কতটা হতাশ, কতটা অসফল, কেমন একা হয়ে গেছে। এখন তিনি যদি স্বপ্ন দেখেন বিজেপি থেকে কেউ টিএমসিতে যাবে, আমার মনে হয় দেবা স্বপ্ন হবে। মাথা খারাপ না হলে কেউ টিএমসিতে এখন যাবে না। শুধু কটাক্ষই নয়, 21-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বিজেপি এদিন নিজেদের মাঝমাঠও শক্ত করার চেষ্টা করে। মঙ্গলবার গেরুয়া শিবিরে নাম লেখান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসেন, যিনি সংখ্যালঘু মুখ এবং যার নামের সঙ্গে ফুটবল ময়দানের আবেগ জড়িয়ে।
2019 সালের লোকসভা ভোটে রাজ্যের নানা প্রান্তে দেখা গিয়েছে গেরুয়া উত্থান। 18টি আসনে জেতে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে অনেক ক্ষেত্রেই বিজেপির পদ্মে জল মাটি দিয়েছেন ঘাসফুলের বিক্ষুব্ধরা। অনেকে ঘাসফুল ছেড়ে পদ্মেও নাম লেখান। এই ছবিটাই 21 বিধানসভা ভোটের আগে বদলাতে চান তৃণমূল নেত্রী, তাই তার গলায় ঘরে ফেরানোর ডাক। নিউজ 18 বাংলা। ক্যালেন্ডারের পাতায় তারিখটা এক, দিনটা একেবারে আলাদা দেখলাম। ধর্মতলায় সেই সবুজের ভিড় আর দেখা গেল না, কারণ এবারের সভা ভার্চুয়াল। তো নিঝুম লাগছে, খুব বাজে লাগছে যে প্রতি বছর এত ভিড় এত সমাগম হয়, আজকে এই বছর এই অবস্থা, খুব খারাপ লাগছে দেখে। এবার খুবই খারাপ লাগছে, যেহেতু একটা পরিস্থিতি খুবই খারাপ চলছে। আজকের একটা মূল্যবান দিন অনেকটাই আলাদা। নেতাকর্মীদের চেনা ভিড় নেই, নেই চেনা স্লোগান, শুধু গাড়ি আর গাড়ি। করোনা পরিস্থিতিতে 21 জুলাইয়ের সকালে এ যেন এক অন্য ধর্মতলা। 21 জুলাইয়ের দিনই গোটা রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে উন্মাদনা নিয়ে ধর্মতলাতে তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এসে হাজির হন, সেই ধর্মতলার চেহারা এই 21 জুলাই করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ বদলে গেছে। করোনার জেরে জমায়েত নিষিদ্ধ, দূরত্ববিধি মেনে প্রতিবারের মতো ধর্মতলায় সভা করা সম্ভব নয়। সমস্যা আন্দাজ করে আগে ভাগেই 21 শহীদ সমাবেশ বাতিল করে দেয় তৃণমূল। এই অতিমারির প্রকোপে স্বাভাবিকভাবেই নানা রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচন কমিশন নয়, শুধুমাত্র হুইয়ের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট কর্মসূচি করতে বলেছেন। পরিস্থিতি বাধ্য করছে, কিছু করার নেই। করোনার জেরে ভিক্টোরিয়া হাউসের উঠোনে এবার মঞ্চ বাঁধা যায়নি, পরিবর্তে কালীঘাটে মঞ্চ বেঁধে ভার্চুয়াল সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হৃদয়ে খুব ব্যথা নিয়ে আমরা আজকে ধর্মতলায় যে বিরাট সমাবেশ করি প্রতি বছর, সেটা না করতে পারার জন্য আমরা ব্যথিত, আমরা মর্মাহত। যখন কোনো দুরারোগ্য ব্যাধি মানুষকে আতঙ্কিত করে, তখন তাদের পাশে দাঁড়িয়ে তাদের ব্যাপারটাই আমাদের কাছে প্রাধান্য পাবে সবচেয়ে প্রথম। 21 আগে শেষ 21 জুলাই ভোট যুদ্ধে নামার আগে বার্তা দেবেন দলনেত্রী। রাজ্য জুড়ে তাই জায়গায় জায়গায় জায়ান্ট স্ক্রিন। শিকি শতকের শহীদ সমাবেশ, কোনো বছর সভা ব্রিগেডে সরানো হয়েছে, কোনো বছর আবার ভোটের কারণে সভার তারিখ বদলেছে। কিন্তু 21 সভায় কলকাতার প্রাণকেন্দ্রে সবুজের ঝড় উঠল না, এমনটা আগে কখনো হয়নি। বেনজির পরিস্থিতিতে এ যেন এক অন্য 21 জুলাই। নিউজ 18 বাংলা। 21 মানে বৃষ্টি। জুলাইয়ের ভ্যাপসা গরমে নেমে আসে শ্রাবণের ধারা। তৃণমূলের কাছে এই বৃষ্টি শুভ আশীর্বাদ। অন্য 21তেও ব্যতিক্রমী বৃষ্টি। ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর আগুনে ভাষণ। ধর্মতলায় সবুজ সমুদ্রের গর্জনে আরো চড়া 21 উত্তাপ। জুলাইয়ের ভ্যাপসা গরমে হঠাৎ করে ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টি। 21 জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ভিজেছেন তার কোনো হিসেব নেই। আকাশ ভাঙা বৃষ্টি দেখে প্রতিবার নেত্রী বলেন, এটা আল্লাহর দোয়া, ভগবানের আশীর্বাদ। আমরা যেভাবে সভা করতে পারি, আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের দলে যে আত্মত্যাগ, যে ডেডিকেশন, যে ডিটারমিনেশন আছে, আর কোনো ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেই। তৃণমূলই একমাত্র জায়গা যেখানে শাসন করার লোক আছে। কারণে এবার সভায় ভাষণ দিলেন দলনেত্রী। জায়গায় জায়গায় জায়ান্ট স্ক্রিনে চোখ রাখলেন কর্মী সমর্থকরা। এবারের অন্য 21এও কিন্তু ব্যতিক্রম হয়ে থাকলো বৃষ্টি।
তৃণমূলের বিরুদ্ধে আমফান ও রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা, যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে তৃণমূল নেত্রী, কঠোর পদক্ষেপও করেছেন। তারপরেও অবশ্য অভিযোগ বন্ধ হয়নি। 21-এর বৃষ্টিতে কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিরোধীদের সব অভিযোগ? বৃষ্টি মানে কি জানেন? দেবতাদের আশীর্বাদ। মমতা ব্যানার্জির প্রতি বরাবর দেবতাদের আশীর্বাদ থাকে। এই পুষ্প বৃষ্টি। বৃষ্টি আর তৃণমূল তো সমার্থক, আর বৃষ্টি আমাদের শুভ। বৃষ্টি মানে শহীদের মায়ের কান্না ঝরে পড়ে আশীর্বাদ হয়ে। আজকেও বৃষ্টি হয়েছে এবং 21শে জুলাই বৃষ্টি হবে না এরকম। সামনে 21-এর কঠিন লড়াই, তার আগে শেষ 21শে জুলাই। এবারের অন্য 21-এও কি তৃণমূলের জন্য শুভ হয়ে ঝরল বৃষ্টি? 21-এর গর্ভেই লুকিয়ে উত্তর। নিউজ 18 বাংলা। এবারে ট্রেনে বাসে সদল বলে কলকাতায় আসে না, ধর্মতলায় লাখো লাখো মানুষের ভিড় নয়। এবারে করোনা আবহে সভা ভার্চুয়াল। নির্দেশ মতোই জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূল নেতা কর্মীরা নিজেদের মতন পালন করলেন 21শে জুলাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য নজর রাখলেন জায়ান্ট স্ক্রিনে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা আজকে একটা জায়গায় নয়। কালীঘাটে ভার্চুয়াল 21-এর সমাবেশ থেকেই 2021-এর সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ মতোই নিজ নিজ বিধানসভা এলাকায় 21শে জুলাই পালন করলেন দলীয় নেতা নেত্রীরা। 21শে জুলাই নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে দলীয় পার্টি অফিসে অনাড়ম্বরভাবেই কর্মসূচি পালন করলেন শুভেন্দু অধিকারী। টিভির পর্দায় চোখ রেখে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনেন পরিবহন মন্ত্রী। করোনা আবহে ভার্চুয়াল 21-এ জায়ান্ট স্ক্রিনে চোখ রাখলেন বীরভূমের তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল, সঙ্গে দলের কর্মী সমর্থকরা। শিলিগুড়িতে বিভিন্ন ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ দেখলেন তৃণমূল কর্মীরা। ডাবগ্রামে ইস্টার্ন বাইপাসে দলীয় কার্যালয়ে জায়ান্ট স্ক্রিনে নেত্রীর বক্তৃতা দেখলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। কোচবিহারে নিজের বিধানসভা এলাকা নাটাবাড়িতে 21শে জুলাই পালন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবার আর সদল বলে কলকাতায় যাওয়া নয়, ভার্চুয়াল মাধ্যমেই নেত্রীর নির্দেশ শুনলেন তৃণমূল কর্মী সমর্থকরা। ভার্চুয়াল সমাবেশের নেত্রীর দিক নির্দেশ। মালদায় জেলা তৃণমূল অফিসে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে জায়ান্ট স্ক্রিন ও এলইডি টিভিতে চোখ রাখলেন জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনাজির নূর। 21শে জুলাই উপলক্ষে বহরমপুরে তৃণমূলের পার্টি অফিসে দলীয় পতাকা তোলেন জেলা সভাপতি আবু তাহের খান। শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানায় জেলা নেতৃত্ব। হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বেগমপুরে 21শে জুলাই শহীদ স্মরণে ভার্চুয়াল সমাবেশে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লাগানো হয় জায়ান্ট স্ক্রিন। আসানসোল উত্তর বিধানসভা এলাকায় পালিত হয় শহীদ দিবস। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক। নিউজ 18 বাংলা। করোনা আবহে এই এক অন্য 21। কালীঘাটে যাওয়ার ব্যস্ততা নেই, ধর্মতলায় মঞ্চে বসার সুযোগও নেই। তাই এবার বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় নজর রাখলেন মহাকরণ অভিযানে নিহতদের পরিবারের সদস্যরা। ক্যালেন্ডারের পাতায় আরো একটা 21শে জুলাই, তারিখ 1। দিনটা অনেকটাই আলাদা। প্রতি বছরের মতো এদিন সকালে আর বাড়ির সামনে গাড়ি আসেনি। সপরিবারে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। ধর্মতলায় বসে দেখা হয়নি সবুজের সমুদ্র। করোনার জেরে এবার তৃণমূলের শহীদ সমাবেশেও ভার্চুয়াল। তাই ঘরে বসেই সমাবেশ দেখলেন মহাকরণ অভিযানে নিহতদের পরিবারের সদস্যরা। 27 বছর আগে যুব কংগ্রেসের মহাকরণ অভিযান। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারানো 13 জনের মধ্যে ছিলেন পঞ্চশায়রের শ্রীকান্ত শর্মা। তারপর থেকেই প্রতি বছর তার পরিবার তৃণমূলের সমাবেশে যোগ দেয়।
সিকি শতকের অভ্যেসে হঠাৎ ছেদ ফেলল করোনা। তা নিয়ে আক্ষেপের শেষ নেই শ্রীকান্তের পরিবারে। সবাই দূরে সরে গেলে দিদি কিন্তু আমাদের পেছনে সরে যায়নি, আমাদের সঙ্গে আছে। ব্যস্ততা একই না, অন্যবার কি হয় দিদির বাড়িতে আমরা সোজা যাই, উনি আমাদের আগে থেকে ইনফর্ম করে দেন। যাওয়া হয়নি, তার সেই দুঃখটা আছে। হাতিবাগানের ডালিমতলা লেনে নিহত বন্ধন দাস পরিবারেও 21-এর চেনা ব্যস্ততা নেই। করোনাকালে টিভিতেই তৃণমূলের ভার্চুয়াল সভা দেখলেন বন্ধন দাসের মা ও ভাই। তৃণমূল নেত্রীর ভাষণ শুনতে শুনতেই ডুব দিলেন হারানো ছেলের স্মৃতিতে। দাদা একটা টেম্পোরারি কাজ করতো, আর সেই দিন তো দাদা মিটিংয়ে মিছিলে গিয়েছিল। এই বছরে যাওয়া আছে প্রত্যেক বছর। খারাপ তো লাগছে, কিছু করার নেই। বিজয়গড়ে নিহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও একই ছবি, তবে ঘরের চার দেওয়ালে বসে নয়, পাড়ার জায়ান্ট স্ক্রিনেই মমতার ভাষণ শুনলেন কল্যাণের দাদা বিকাশ বন্দ্যোপাধ্যায়। আজকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি পাঠিয়েছে আপনাদের? টাকার সাহায্য করে দিয়েছে, চিঠি পাঠিয়েছে। চিঠি পেয়েছে। অন্য 21-এও পাল্টালো না অনেক কিছু। আজও মহাকরণ অভিযানে নিহতদের পরিবারের পাশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শহীদ সমাবেশের আগেই প্রত্যেক পরিবারকে হাতে লেখা চিঠি পাঠালেন তৃণমূল নেত্রী। সঙ্গে পাঠালেন শাড়ি, উত্তরীয় ও 10,000 টাকা। ঘটনায় করোনা যোদ্ধার পরিবারকে হেনস্থার অভিযোগ, ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। মহেশতলা সেফ হোমের দায়িত্বে সৈকত বসু, বিএমএইচ এর দাদাকে মারধরের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি ইরন। ইরন, কি অভিযোগ উঠছে? একদমই দেখো, সরসুনাথ থানার অন্তর্গত এই মুহূর্তে আমরা রয়েছি ডাক্তার সৈকত বসু তার বাড়িতে। ঘটনাটি হচ্ছে সৈকত বসু তিনি ডাক্তার, তিনি বিষ্ণুপুর 1-এর বিএমএইচ ওখানকার হেলথ অফিসার এবং বর্তমানে তিনি মহেশতলার যে সেফ হোম সেই সেফ হোমের দায়িত্বে আছেন। তিনি ডিউটি করে আসেন, তিনি একজন করোনা যোদ্ধা। তিনি এখানে আসেন এবং তিনি বসেও আছেন, এখানে আমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি আসেন এবং ডিউটি করে চলে যান। স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকদিন ধরে অভিযোগ ছিল, কিছু মুষ্টিমেয় বাসিন্দা, যে বারবার যে উনি যেহেতু করোনা যোদ্ধা এবং উনি করোনা ট্রিটমেন্ট করছেন, তাই ওনার তরফ থেকে করোনা ছড়াচ্ছে এবং ওনার পরিবারের লোকরাও পাড়ায় করোনা ছড়াচ্ছে। এই অভিযোগ বা এরকম বক্তব্য মাঝে মধ্যেই তাদের তরফে ছিল। আজকে ওনার দাদা সৈকতবাবু, দাদা সুদীপ্তবাবু, তিনি আজকে যখন পাড়ায় বেরোন সেই সময় দেখা যায় যে পাড়ায় কিন্তু তারপর কিছু জনা 5 ছেলে তারা তাকে ঘিরে ধরেন এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে সুদীপ্তবাবু তিনি ঘরে শুয়ে আছেন, তার পা সাইলেন্সার পাইপ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে ঘিরে ধরে ওই 5 জন ছেলে তারা মূলত তাকে মারধর করেন এবং দেখতেই পাচ্ছি, ছবিটা দেখাবো। ডাক্তারবাবুর দাদা, তার পা সাইলেন্সার পাইপ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো রাস্তায় ফেলে মারধর করা হয়েছে ঠিক বাড়ির সামনেই। তারপরেই এই খবর জানতে পেরেই বাড়ির তরফ থেকে মা বাবা যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত ছুটে যান এবং চেষ্টা করেন তাকে উদ্ধার করে নিয়ে আসা। তার বাইক পড়ে থাকে, কোনো রকমে তাকে নিয়ে আসা হয়। তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে সরসুনা থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের কপিও এখানে রাখা রয়েছে। তারপরেই সরসুনা থানার পুলিশের কাছে এই অভিযোগ পাওয়ার পরেই তারা কিন্তু যে অভিযুক্ত একদম 5 জনের নাম একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়, সেই অভিযুক্ত 5 জনকে ইতিমধ্যেই থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে থানায় আটক রয়েছে। কিন্তু এই অভিযুক্তরা যতক্ষণ তারা আটক হননি তার আগে এসে পরিবারকে কিন্তু শাসিয়ে গেছিলেন যে এরকম বারবার যদি তারা বেরোন তাহলে কিন্তু তাদেরকে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়তে হবে। পরিবারের তরফে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে করোনা যোদ্ধা হিসেবে বা কাজ করতে, এটা তো সরকারই বলেছেন কাজ করতে, কিন্তু তিনি ডাক্তার, কিন্তু স্বেচ্ছায় মানুষের সেবা করবেন, এটাই তো তার কাজ। তারপরে যদি এই হেনস্থা হতে হয়, পরিবার রীতিমতো আতঙ্কে আছে, তো এরপরে এইভাবে থাকাটাই তো পাড়ায় মুশকিল। এটা কিন্তু ডাক্তারবাবু পরিবার, একটা সৈকত বসুর পরিবার যথেষ্ট কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ধন্যবাদ। হাওড়ায় তোলাবাজির অভিযোগে ডিএম বাংলোর সামনে এই মুহূর্তে ধর্নায় দম্পতিরা এবং তারা অভিযোগ করছেন আমফানের সময় তাদের কারখানায় ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিপূরণের টাকা তারা পাননি। উল্টে তারা যখন নিজেদের কারখানার চাল নিজেরাই বসাতে যান, কাজ করতে যান, তাদের কাছে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগও করছেন তারা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনায়?
না, এখনো পর্যন্ত সেই দম্পতি জেলা শাসকের দপ্তরের যে গেট আছে সেই মূল গেটের বাইরে তারা এখনো বসে রয়েছেন। সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি, সেই বৃষ্টিকে মাথায় উপেক্ষা করেই তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন সুবিচারের আশায়। তাদের দাবি জেলা শাসক বা প্রশাসনের কেউ একজন তাদের সঙ্গে এসে কথা বলুক এবং তাদের যে দাবি বা দাবা বা তাদের যে অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখুক। মূলত যে অভিযোগটা উঠছিল আমফান ঝড়ের পর তাদের জগদীশপুর, হাওড়ার বালিজগাছা ব্লক জগদীশপুরে সেখানে একটি কারখানা ছিল, গ্রিলের কারখানা, তাদের চাল উড়ে যায় এবং তারা নিজেদের পয়সাতেই তারা সেখানে সারাইয়ের কাজ শুরু করে। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা তিনি তার লোকজনকে নিয়ে আসে এবং তিনি সেখানে 20,000 টাকা দাবি করেছিলেন। তার কারণ হচ্ছে পঞ্চায়েতের থেকে পারমিশন নিয়ে 20,000 টাকা জমা করে তারপরে তাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ কারোর বাড়ি সারাতে গেলে বা কারখানা সারাতে গেলে পঞ্চায়েতকে যে টাকা দিতে হবে সেরকম কোনো নিয়ম না থাকা সত্ত্বেও বারবার করে তার থেকে টাকা দাবি করা হয় এবং তার প্রতিবাদ করলে তাকে মারধর পর্যন্ত করা হয় এবং তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হন, আইনের দ্বারস্থ হন। আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যে সে সব রকম নিয়ম মেনে সে তার যে এলাকায় ক্ষতিগ্রস্ত সেখানে কাজ করতে পারবে, সেক্ষেত্রে লিলুয়া থানা তাকে সাহায্য করবে। তবে লিলুয়া থানায় বারবার গিয়েও কোনো রকম সাহায্য পায়নি। অবশেষে সেই দম্পতি ইতিমধ্যে রাস্তায় সুবিচারের আশায়। যারা অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ, শুনবো তাদের বক্তব্য। বলেছিল কাজটা বন্ধ করতে হবে, তার আগে মধ্যে টাকা না দিলে কাজ করা যাবে না। তাহলে কেন টাকা আমি দিতে পারবো না, তাহলে কাজ করতে পারবি না, আমাদের অর্ডার না হলে কাজ করা যাবে না। কিসের জন্য টাকা চাইছিল? আমবান যেরকম করতে ওদের টাকা দিয়ে আমায় কাজ করতে হবে। আপনারা সাহায্য পেয়েছিলেন? কিছু সাহায্য পাই, সাহায্য তো দূরে কথা, কিছু উল্টে টাকা আমাদের থেকে ক্লেম করি। আপনারা নিজের পয়সা দিয়ে নিজের পয়সা দিয়ে করছি, তার সত্ত্বেও এই ধরনের আচরণ। ঘটনা বলতে আমি জানি না, তবে হামলার অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা। এখন কোনো কেউ হামলা করেনি। সরকারি সম্পত্তি তার বিবাদ বোনেদের সঙ্গে সমস্যা, সেই সমস্যা মেটানি, আমাদের সঙ্গে কোনো সমস্যা নেই। আমরা শুনে নেব অরূপ রায়, তিনি ঠিক কি বলছেন, হাওড়া তৃণমূল জেলা সভাপতি। আমরা দলের সঙ্গে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তারা যেভাবে বলবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। দল কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। করোনা ভাইরাস কি বাতাসে ভেসে মানুষের শরীরে আক্রমণ করতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর এবার কেন্দ্রীয় সংস্থাও এরকমই সতর্কবাণী শোনাচ্ছেন এবং CSIR এর পরামর্শ, করোনার ভাইরাস বাতাসে ভেসে থাকে এই ধরে নিয়েই সতর্কতা নিতে হবে। কোভিডের ভাইরাস কি বাতাসে ছড়াতে পারে? প্রথম দিন থেকেই এই সম্ভাবনা খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি মাসের শুরুতে অবশ্য তারাই সুর বদল করেছে। এবার কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্টার ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR এর আশঙ্কা, বাতাসে ভেসে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রমিত হতে পারে কোভিড ভাইরাস। CSIR প্রধান শেখর মান্ডে ব্লগ পোস্টে বহু চর্চিত জল্পনাটি উস্কে দিয়েছেন। তিনি লিখেছেন, বিভিন্ন স্তরে যে গবেষণার ফলাফল সামনে আসছে তাতে এটা স্পষ্ট যে কোভিড-19 বায়ুবাহিত হতেই পারে। তবে এখনো এ নিয়ে স্পষ্ট কোনো নীতি বা নির্দেশিকা নেই। দ্রুত এই ধোঁয়াশা কাটা প্রয়োজন। CSIR প্রধান প্রশ্ন তুলেছেন, ভাইরাস যদি বায়ুবাহিত হয় তাহলে নতুন করে নির্দেশিকা জারি করা উচিত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেইভাবে গাইডলাইন দেওয়া প্রয়োজন। সে কাজে কি দেরি হয়ে যাচ্ছে না? CSIR এর পরামর্শ, কোভিড-19 বায়ুবাহিত এটা ধরে নিয়েই তৈরি থাকতে হবে। ঘেরা জায়গাতেও মাস্ক মাস্ট, অফিস ও ঘরেও মাস্ক মাস্ট। জুনের শেষ দিকে দুনিয়া জুড়ে ভাইরাস নিয়ে গবেষণারত একদল বিজ্ঞানী দাবি তুলতে থাকেন করোনার ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। তাদের গবেষণায় সেটাই উঠে আসছে। গত 27 জুন এ নিয়ে হুকে চিঠি দেন 239 জন নামজাদা বিজ্ঞানী। চিঠিতে বিজ্ঞানীরা জানান, করোনা ভাইরাসের বায়ুবাহিত হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। সেক্ষেত্রে কোভিড নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন নিতে হবে। আপনারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। এই চিঠি পাওয়ার কয়েকদিনের মধ্যেই অবস্থান পাল্টায় হু। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, যেখানে মানুষের ভিড় বেশি, বন্ধ ঘর অথবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই
সেখানে বাতাসের মাধ্যমে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ভাইরাস বাতাসে ভেসে কতটা দূর যেতে পারে তা স্পষ্ট নয়। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। চলতি বছরের মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, হাঁচি এবং কাশির মাধ্যমে যেসব ক্ষুদ্র জলীয় কণা বের হয়, অর্থাৎ ড্রপলেটের মাধ্যমেই করোনা ভাইরাস ছড়ায়। বাতাসে ভেসে কোভিড-19 ছড়ানোর কোনো প্রমাণ নেই। বিজ্ঞানী ও গবেষকরা বলছেন এটা ইতিহাস। কোভিড বায়ুবাহিত ধরে নিয়ে নতুন করে ভাইরাসের মোকাবিলা করতে হবে। নিউজ 18 বাংলা। করোনার অতিমারিতে সবচেয়ে ঝুঁকির মুখে দেশের বড় 9 রাজ্য। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যগুলি যথেষ্ট বিপদ রয়েছে। সায়েন্স জার্নাল ল্যান্সেটের সমীক্ষায় সেরকমই তথ্য উঠে আসছে। অতিমারির বিরুদ্ধে লড়ছে বিশ্ব, লড়ছে দেশ। বিখ্যাত সায়েন্স জার্নাল ল্যান্সেটের দাবি, ভারতে কোভিডের বিরুদ্ধে আগামী দিনের লড়াইটা আরো কঠিন। বিশেষত ভারতের 9টি রাজ্যে কোভিড নিয়ে ঝুঁকি অনেকটাই বেশি। কোভিডে বেশি ঝুঁকি 9 রাজ্যে। তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে ওড়িশা, তৃতীয় স্থানে বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য, অরুণাচল প্রদেশ, সিকিম। ভৌগোলিক পরিস্থিতি, জনঘনত্ব, চিকিৎসা পরিকাঠামোর মতো 15টি সূচক খতিয়ে দেখে 5টি ক্যাটাগরি তৈরি করেছেন গবেষকরা। বিভিন্ন রাজ্যে প্রাপ্ত পয়েন্টের বিচারে সার্বিক ঝুঁকির পরিমাপ করা হয়েছে। আর্থসামাজিক ঝুঁকি পশ্চিমবঙ্গে 0.5, মধ্যপ্রদেশে 0.9, উত্তরপ্রদেশে 0.6। ভৌগোলিক ঝুঁকি পশ্চিমবঙ্গে 0.6, যেখানে মধ্যপ্রদেশে 0.2, উত্তরপ্রদেশে 0.5। পরিচ্ছন্নতার নিরিখে ঝুঁকি পশ্চিমবঙ্গে 0.7, মধ্যপ্রদেশে 0.7, উত্তরপ্রদেশে 0.9। সার্বিক ঝুঁকি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 0.8, মধ্যপ্রদেশে 1, উত্তরপ্রদেশে 0.9। গবেষকরা জানাচ্ছেন, ঝুঁকির মুখে থাকা রাজ্যগুলির জনসংখ্যা বেশি। আবার সিকিম, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে কোভিডের ঝুঁকি অনেকটাই কম। কিন্তু শুধুই জনসংখ্যা নয়, এর পিছনে রয়েছে অনেকগুলি ফ্যাক্টর। বিশেষত কোন রাজ্য কতটা সফলভাবে কোভিড মোকাবিলা করতে পেরেছে সেটাও পার্থক্য করে দিচ্ছে। নিউজ 18 বাংলা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, কি খবর রয়েছে? দেখো শর্মিষ্ঠা, যেটা আমরা জানি যে যেহেতু সামনের বৃহস্পতিবার, শনিবার এবং পরের পরের সপ্তাহের বুধবার, এই 3টে দিন এখনো অবধি রাজ্য সরকারের তরফ থেকে কমপ্লিট লকডাউনের কথা বলা হয়েছে এবং সেই কারণেই ফ্লাইট অপারেশন কি হতে চলেছে বা কি হতে পারে এই 3টে দিন, সেটা নিয়েও একটা কিন্তু একটা ডিসকাশন চলছিল স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়ালদের মধ্যে এবং কলকাতা এয়ারপোর্টের অফিসিয়ালদের মধ্যে। এবং এখনো অবধি যেটা জানা যাচ্ছে, স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু একেবারেই চাইছেন না অফিসিয়ালরা যে ফ্লাইট অপারেশন হোক, কারণ এই যাত্রীরা এয়ারপোর্টে পৌঁছবে তাদের পৌঁছানোটা ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ কি এই স্বাভাবিকভাবেই কোনো রাস্তাঘাটে যদি কোনো যান চলাচল না হয় তাহলে তারা পৌঁছতে পারবে না। এবং সেই কারণে এয়ারলাইন্সের তরফ থেকেও জানানো হয়েছে যে বিভিন্ন ফ্লাইটের যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার্সটাও কিন্তু তারা তারা যেটা ভাবছিস যতটা প্যাসেঞ্জার হওয়ার কথা ততটা নাও হতে পারে। সুতরাং সেই কারণেই কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আগামীকাল একটা চিঠি পাঠানো হবে সেন্ট্রালকে, যে এই 3 দিন যেন কোনো ফ্লাইট আসা যাওয়া না করে কলকাতা এয়ারপোর্ট থেকে। এখনো অবধি সেটাই। দিল্লি থেকে জরুরি তলব, বঙ্গ বিজেপির নেতাদের দিল্লিতে সশরীরে হাজির হওয়ার কথা বলা হয়েছে। বঙ্গ বিজেপির নেতারা বলছেন যে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তা নিয়ে তো ভার্চুয়ালের সভা হচ্ছে, তাহলে সশরীরে কেন? কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল জনসভার দিনেই দিল্লির পথে বঙ্গ বিজেপির নেতারা। দিল্লি থেকে নাকি শীর্ষ নেতৃত্বের তলব এসেছে। ডাকা হয়েছে মুকুল রায়, সব্যসাচী দত্তের মতো হেভিওয়েট নেতাদের। বুধবার দিল্লি পৌঁছবেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার দিনই তলব রাজ্য বিজেপি নেতাদের। 21শে বাংলা জয়ের কৌশল কি তৈরি হয়ে গিয়েছে? তাই অমিত শাহের ডাকেই কি তড়িঘড়ি দিল্লি যাওয়া? অমিত শাহের সঙ্গে কোনো বৈঠক নেই। আমাদের প্রদেশে যে টিম আছে তাতে কেন্দ্র থেকে যারা এখানে অবজারভার হিসেবে আসেন, তারা যেহেতু এখানে আসছেন না, লকডাউন চলছে, তাই আলাদা আলাদা টিম আমাদের জেলা অনুযায়ী ওখানে ডাকা হচ্ছে। তাদের সঙ্গে তারা সেই আমাদের কেন্দ্রের অবজারভাররাই বসবেন, কেন্দ্রের অন্য কোনো নেতা বসবেন না। প্রাক্তন তৃণমূল নেতাকে বড় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বেশ কিছুদিন ধরে ঝুলে। এ ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত হবে সেটা অবশ্য এখনো স্পষ্ট নয়।
ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। সস্তা দরে স্মার্টফোন, গুগলের অ্যান্ড্রয়েড আর জিওর প্রযুক্তি, সবকিছু ঠিকঠাক থাকলে 7 থেকে 8 মাসের মধ্যে বাজারে সস্তা স্মার্টফোন আসছে। চীনা সংস্থার একচেটিয়া বাজার ধরতে পরিকল্পনা। ভারতে কম দামি স্মার্টফোনের 15,000 কোটি টাকার বাজার। সেই বাজারে চীনা সংস্থাগুলির দাপাদাপি। কম ও মাঝারি দামের স্মার্টফোনের বাজারে মূলত 4টি চীনা সংস্থার দাপট। 1.5 থেকে 2 বছরের মধ্যে ছবিটা কি বদলাতে চলেছে? রিলায়েন্স ও জিওর যৌথ উদ্যোগের ঘোষণায় সেই সম্ভাবনা দেখছেন বাজার বিশেষজ্ঞরা। স্মার্টফোন তৈরিতে যৌথ উদ্যোগ। 2021-এ ভারতে জিও গুগলের স্মার্টফোন। গত 15 জুলাই বার্ষিক বৈঠকে স্মার্টফোন পরিকল্পনার কথা ঘোষণা করেন রিলায়েন্স চেয়ারম্যান। Google and Jio are partnering to build an Android-based smartphone operating system. We believe we can design an entry-level 4G or even a 5G smartphone for a fraction of its current cost. We also need an equally value-engineered smartphone operating system, and such an operating system must be designed with India in mind. ঘটনা হলো ইতিমধ্যেই ফোনের পরিকল্পনা শুরু করে দিয়েছে দুই সংস্থা, আর এতেই চীনা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েক মাসে ব্যবসায়িক কৌশলে বেশ কিছু বদল আনতে চলেছে চীনা সংস্থাগুলি। সবটাই জিও এফেক্ট। ভারতে সস্তা ও মাঝারি স্মার্টফোনের বিপুল চাহিদা। বছরে 15,000 কোটি ব্যবসা। এর 60% 4টি চীনা সংস্থার দখলে। শাওমি, ওপো, ভিভো, রিয়েলমির দখলে বাজার। ফোনের যন্ত্রাংশেও চীনা সংস্থার রমরমা। এই বাজার দখলেই ঝাঁপাচ্ছে জিও ফোন। বাড়তি সুবিধে জিও নেটওয়ার্ক। প্রযুক্তি গবেষণা সংস্থা ক্যানালিস জানাচ্ছে জিওর নতুন স্মার্টফোন বাজারে এলে অনেক হিসেব উল্টে যাওয়ার সম্ভাবনা। ভারতের বাজার নিয়ে চীনা সংস্থাগুলিকে নতুন করে ভাবতে হবে। 2018 সালে প্রথমবার জিও স্মার্টফোন বাজারে আনে রিলায়েন্স। 1 কোটি মানুষ সস্তার সেই স্মার্টফোন ব্যবহার করেছেন। এবার চীনের ঘুম ছুটিয়ে নতুন ফোন আনছে রিলায়েন্স জিও। নিউজ 18 বাংলা।